আমি বৈধভাবে রোমানিয়া আসলাম, কিন্তু আমি এখনো অবৈধ। আরে ভাই রে, অবৈধ জিনিসটা, অবৈধ কথাটাই তো খারাপ। কিন্তু আমার নিজেকে স্বীকার করতে হচ্ছে আমি এখন রোমানিয়াতে অবৈধ, ইল্লিগাল। মানে এখানে যদি আমাকে কোনো জায়গায় কাজ করতে রোমানিয়ান ইমিগ্রেশন পুলিশ দেখে, তাহলে বলবে, বাপজান, তোমার এখানে থাকার দরকার নাই, তুমি এখন বাংলাদেশ যাও, কারণ তুমি আমাদের দেশের জন্য যোগ্য না। কিন্তু আমি যে রোমানিয়ার জন্য যোগ্য, এটা প্রমাণ করার জন্য বাংলাদেশ থেকে নিউ দিল্লি গেছিলাম, মানে ইন্ডিয়ার নিউ দিল্লি গেছিলাম, ইন্ডিয়ার রাজধানীতে। সেখানে গিয়ে রোমানিয়ান অ্যাম্বাসি ফেস করেছিলাম, এবং সেখানে অ্যাম্বাসি ফেস করে অনেক কোশ্চিনের অ্যান্সার দিয়েছিলাম। তারপরে আমি ভিসা পেয়েছিলাম। ভিসা পেয়ে লিগ্যালভাবে আমি রোমানিয়া আসলাম, কিন্তু আমার এখন নামের সাথে অবৈধ একটা যোগ হয়ে গেছে, যে রোমানিয়াতে সামিম হোসেন হচ্ছে এখন অবৈধ আছে। এটা কেমন একটা ইন্টারেস্টিং বিষয় মনে হচ্ছে না? আসলে একটা একটা ইন্টারেস্টিং বিষয়, যে বৈধভাবে এসে কেন অবৈধ হবো। কিন্তু আমি বৈধভাবে আসলাম, বৈধভাবে আসার পরও আমি অবৈধ হলাম, এটার পিছনে কিছু কিছু লোক দায়ী আছে। তবে কি কারণে দায়ী আছে এটা আমি পরে বলবো, কিন্তু কারা দায়ী আছে এটা আগে বলি। যদিও তাদের নিয়ে আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম না, তবে বানাতে বাধ্য হলাম, কারণ আমি তো এমনিতেই বিপদে আছি। কিছুদিন আগে আমাকে মানে ইমিগ্রেশন পুলিশ ধরেছিল, ধরে বাংলাদেশ রিপোর্ট করে দিবে। সেই মুহূর্তে বলছি, যা, এবার মতন তোকে মাফ করে দিলাম, তোকে থেকে ময়া দেওয়া লাগছে, তুই খুব গরিব, যা চলে যা এখান থেকে, তোকে আর রিপোর্ট করলাম না। তবে এরপরে আর কাজে আসিস না, এরপরে যদি এভাবে পাই তাহলে তোকে আর মাফ করবো না, তোকে বাংলাদেশ পাঠিয়ে দিব। তো যাই হোক, তাহলে বুঝতে পারছেন আমি কত বড় একটা বিপদে আছি। সেহেতু এই সকল লোকদের নিয়ে ভিডিও বানাই যায়। তাছাড়া আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করছে, যাদের কারণে আপনি গিয়ে এরকম বিপদে পড়েছেন তাদের পরিচয়টা আপনি দেন, আর আপনি ভয় করছেন কেন? এখানে ভয়ের কিছু না। আমি চাচ্ছিলাম যে আমি এখানে বৈধভাবেই থাকবো, আর আমি কারো ক্ষতি করবো না। এখানে ক্ষতি করারও কথা বলছি না, আমি এই জন্য ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা দেখে যেন আপনারা সাবধান হতে পারেন। তবে কারা দায়ী এটা আগে বলে দিই, তারপর বিস্তারিত আলোচনা করব। আমার এলাকার, মানে আমি চাঁপাইনবাবগঞ্জের সামিম হোসেন, আর আমার চাঁপাইনবাবগঞ্জেরই একটা পাতি দালাল, তার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার আলী। সে ভাবছে আমি তো পাতি দালাল, আমি তো মানুষের কাগজপাতি নিতে পারি, তার বেশি কিছু প্রসেসিং করতে পারি না। তো আমার একটা বড় ভাই আছে ঢাকাতে, ওই তো বড় দালাল, ওকে আমার কাগজপাতিতে দিই। সে ওকে কাগজপাতিতে দিল। ওর নাম হচ্ছে খাদিমুল ইসলাম খাদেম, সে থাকে শাহজাদপুরে। মানে খাদিমুল ইসলাম খাদেম শর্টকাটে করেছে KDM। তো যাই হোক, KDM তো দালাল, সেও তো ফাইল প্রসেসিং বুঝে না। সে তখন কন্ট্যাক্ট করে বনানীর মোহাম্মদ আব্দুল বাতেনের সাথে। তিনি একজন কিন্তু লয়ার। হ্যাঁ, তো লয়ার হলে তো হবে না, ভালো একটা লয়ার হতে হবে, কিন্তু সে দেখছি লায়ার হয়ে গেছে, মানে মিথ্যাবাদী হয়ে গেছে। তো যাই হোক, আব্দুল বাতেনের এজেন্সির নাম হচ্ছে গোল্ড কেস্ট ইন্টারন্যাশনাল, আর এর নাম্বার হচ্ছে 1014। তো যাই হোক, সে ভাবছে আমার কাছে তো রোমানিয়ান কোনো কোম্পানির ডিটেলস নাই, রোমানিয়ার কোনো কোম্পানির সাথে পরিচয়ও নাই, তাহলে আমি একটু আমার বড় ভাইয়ের সাথে দেখা করি। তার বড় ভাই মানে সে আর একটা এজেন্সি ধরে, সে এজেন্সির নাম হচ্ছে ইনফিনিটি HCM লিমিটেড। তারা সাধারণত পারমিট এবং ভিসার কাজ করে থাকে। তাদের নাম্বার হচ্ছে 1981। তাহলে বুঝেন, একটা সাব এজেন্সি একটা বড় এজেন্সির সাথে কন্ট্যাক্ট করছে, সাব এজেন্সির নাম্বার হচ্ছে 1014, বড় এজেন্সির নাম্বার হচ্ছে 1981, মানে অনেক পরে। তাহলে এখানেই বোঝা যায় তার আগে কোনো নাম্বার ছিল, নষ্ট হয়ে গেছে। এটা আমি মানে বিচার বিশ্লেষণ করে দেখিনি, তবে হিসাবেই পাওয়া যায়। তো যাই হোক, আপনাদের সামনে তো অনেক কথা বলার আছে। আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তো ধৈর্য সহকারে দেখেন, আগে তো মুখোশ উন্মোচন করতেই হবে। ইন্টোর আগেই বললাম যে আমাকে রোমানেট অবৈধ বানানোর জন্য কারা কারা দায়ী আছে। আরও কিছু লোক দায়ী আছে, তাদের কথাও এখানে উচ্চারণ করব। তবে যে এজেন্ট বা এজেন্সিগুলো দায়ীটা আছে তাদের কথা আগে বলি, তারপর বাকিগুলোর কথা আমি বলবো। তো আপনাকে আমি প্রথমেই বললাম যে প্রথম দায়ী হচ্ছে কাউসার আলী, মানে আমার চাঁপাইনবাবগঞ্জের যে দালাল। তো কেন দায়ী? আমি সিদ্ধান্ত নিলাম 2022 সালের মে মাসে, 2022 সালের মে মাসের 29 তারিখ, যে আমাকে বিদেশ যেতে হবে, বিদেশে গিয়ে ভালো কিছু করতে হবে। তো কোন দেশ যাওয়া যায়? তা ইতালি, ফ্রান্স, পর্তুগাল যাব।
ওরকম তো টাকা পয়সা নাই, আর ওরকম এজেন্সিও চিনি না। তো রোমানিয়াও তো ইউরোপের দেশ, সেখানে যাওয়া যায়, সেখানেও তো ইনকাম করা যায় ভালো। আর ইউরোপের দেশ, ইউরোপের চিন্তা ভাবনা যার মাথায় থেকে যায় তা তো বুঝতেই পারছেন। একজনের সাথে কথাবার্তা বললাম, মানে কাউসারের সাথে কথাবার্তা বললাম। কাউসার বলছে যে হ্যাঁ মামা, আপনাকে আমি রোমানিয়া পাঠিয়ে দিতে পারবো। তো যাই হোক, তখন থেকে ওকে দালাল বলি না, মামা বলি। তো কাউসারের সাথে কথা হলো যে সে আমাকে 6 মাসের মধ্যে রোমানিয়া পাঠিয়ে দিবে, মানে রোমানা নামক দেশে পাঠিয়ে দিবে। তার জন্য টাকা নিবে 6,80,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন যে টাকা বেশি নাই দেখে আমি ইতালি ফ্রান্স পর্তুগাল চিন্তা ভাবনা নিতে পারলাম না। আমি এই সিদ্ধান্ত নিলাম রোমানিয়ার জন্য 6,80,000 টাকায়। তাও কি কাজের জন্য? ফ্যাক্টরি ওয়ার্কার। তখন তাকে আমি কাগজপাতি জমা দিলাম। তখনও কিন্তু আমার জানি না যে এর পরে কে আছে, তার আন্ডারে কি, মানে সে কার আন্ডারে কাজ করে, মানে কাউসার আলী কার আন্ডারে কাজ করে। তো আমি অপেক্ষা করতে লাগলাম। তাকে বলি যে হ্যাঁ মামা, কখন কি হবে জানায়নি, করেন না করেন, অনেক চিন্তা ভাবনা অনেক কিছু করার পরে সে আমাকে বলল যে মামা, আপনাকে তো মেডিকেল করতে হবে। আমি কিন্তু জানি ইউরোপের জন্য, রোমানিয়ার জন্য না, সরি, ইউরোপের জন্য মেডিকেল টেডিকেল ওরকম লাগে না। তখন সে বলল, যদি আপনি মেডিকেল করেন তাহলে যদি কোনো প্রবলেম ঘটে তাহলে সেটার জন্য রিস্ক হচ্ছে আমাদের। আর যদি আপনি মেডিকেল না করেন তাহলে রিস্কটা কিন্তু আপনাকে নিতে হবে, কোনো কারণে যদি আপনি যেতে না পারেন। আমি ভাবলাম যে ঠিক আছে, যত টাকা খরচ হবে হবে। তো মেডিকেলের জন্য মানে আমি প্রবলেম করবো না, তো মেডিকেলটা করে আসি, কমপক্ষে আমার বডিটা চেক আপ করা হবে যে প্রবলেম আছে কিনা। তো যাই হোক, মেডিকেলে গেলাম। তখন যা বুঝতে পারলাম যে না, কাউসারের বড় ভাই আছে মেন দালাল, এটা তো পাতি দালাল। তো মেন দালালের নাম হচ্ছে খাদেমুল ইসলাম। খাদেম মানে KDM। কারণ কি কারণে বুঝলাম যে আমি যখন মেডিকেল করতে গেলাম তখন আমাকে একটা বাসায় থাকতে দিল। সে বাসায় লেখা আছে মোহাম্মদ খাদেমুল ইসলাম খাদেম, মানে এটা খাদেমের বাসা। তো সেই খাদেমুল ইসলাম খাদেমের বাসায় উঠলাম। ওঠার পরে তার ম্যানেজার আসলো। তার ম্যানেজার আমাকে মেডিকেল করতে নিয়ে গেল, মেডিকেল করলাম, মেডিকেল করে আসলাম। মানে এখন দুইজনকে চিনা গেল যে আমি কাউসারকে যেতেছি, কাউসারের উপরে খাদেমুল ইসলাম খাদেম আছে। তারপরে কে আছে এটা কিন্তু জানতাম না। তো যাই হোক, তারপরে যথারীতি আমার পারমিট বাড়ালো 2023 সালের ফেব্রুয়ারি মাসে। কোম্পানি নেম মুস্টাজাইড ক্যাটালিয়া SRL। তো পারমিট বাড়ার পর এখন তো আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আমাকে এম্বাসি ফেস করতে হবে। তো শুনলাম যে কিছুদিন পর তো বাংলাদেশে রোমানিয়ান কনসুলেট টিম আছে, তাদের কাছে আমি ইন্টারভিউ দিতে পারবো। তো অপেক্ষা করতে লাগলাম। তো অপেক্ষা করার এক পর্যায়ে শুনলাম যে আমাকে তো এম্বাসি ফেস করাবে, মানে বাংলাদেশের কনসুলেট টিমের কাছে এম্বাসি ফেস করাবে। এই জন্য আমাকে ঢাকা যেতে হবে। তো 1 সপ্তাহ পরে আমাকে এম্বাসি ফেস করাবে, 1 সপ্তাহ পরে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। তবে এখনই যেতে হবে, কারণ কিছু টিপস দিবে আমাকে, মানে ট্রেনিং নেবে। তো আমি ঠিক আছে তাহলে যাই। তো গেলাম, ঢাকা গেলাম। ঢাকা যাওয়ার পর গোল্ড কেস্ট ইন্টারন্যাশনাল এর কাছে গেলাম, মানে মোহাম্মদ আব্দুল বাতেনের এজেন্সিতে গেলাম মরানিতে। তখন বুঝলাম যে না, কাউসারের পরে যেমন খাদেম আছে, খাদেমের পরে যে আব্দুল বাতেন আছে গোল্ড কেস্ট ইন্টারন্যাশনাল, যার RL নাম্বার হচ্ছে 1014। সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বলছে যে আপনাদের আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে যান, সেখানে গিয়ে আপনাদের ট্রেনিং হবে। কয়দিন ট্রেনিং হবে? তো ওই 3-4 দিন ট্রেনিং হবে, তারপরে তো আপনারা এম্বাসি ফেস করবেন। তো 3-4 দিন ট্রেনিংয়ের জন্য আপনাদের 4,000 টাকা লাগবে। বললাম আমরা তো এভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, আমরা যাবো এম্বাসি ফেস করবো, চলে আসবো, এখানে আমরা থাকবো 4-5 দিন, খরচ করবো, এরকমভাবে প্রিপারেশন নিয়ে এসেছি। তো যাই হোক, সে টাকাটা আমার এই যে পাতি দালাল দিল। তারপর আমরা ট্রেনিং শুরু করলাম। সেখানে আমার ট্রেনিং করা লাগলো 15 দিন। তো পরে গেলাম ইনফিনিটি HCM লিমিটেডে, মানে গুলশান 1-এ। তো গুলশানে যাওয়ার পরে দেখলাম অনেক বড় একটা বিল্ডিং। সেখানে গিয়ে আমাদের বলছে যে আপনাদের নাম কি, আপনাদের কাছে অরিজিনাল পারমিট আছে? আমরা তখন বললাম যে আমাকে যে পারমিটটা দিয়েছে সেখানে অনেক ইনফরমেশন বার করা আছে, সেই জন্য কোম্পানির নামটা আমি জানি না। বলছে এগুলো তো আপনার জানা লাগবে, কোম্পানির নাম কি, আপনার কি কাজের পারমিট, আপনি কোথায় আছেন। মানে ওখানে তো অনেক শিক্ষক আছে যারা আমাকে শিখাবে যে এভাবে যদি আপনি এম্বাসি ফেস করেন, এভাবে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে এম্বাসিতে আপনি ভিসা পাবেন বা আপনি সাকসেস হবেন। তো যাই হোক, তাদের ফাং তো অনেক বেশি। দেখেই তো মনে হলো যে বাপরে, অনেক বড় এজেন্সির পাল্লায় পড়ে গেছি, মানে আমাদের রোমানে যাওয়া অনেক কোনো সমস্যা নেই, সেখানে গিয়ে আমরা অনেক ভালো থাকবো।
তো যাই হোক, যথারীতি আমরা 15 দিন ট্রেনিং করলাম, করার পর মানে 7 দিনের পর ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার 3-4 দিনের ট্রেনিং করার কথা ছিল। 15 দিন করলাম, করার পর বলছে যে আপনাদের পরবর্তীতে ভিয়েতনাম থেকে এম্বাসির ডেট নেওয়া হবে, স্কাইপ ইন্টারভিউ নেবে। তো আচ্ছা, তারপর আমরা যথারীতি বাসায় চলে আসলাম। আসার পর আমরা অপেক্ষা করতে লাগলাম, কারণ আমাদের ডেট না পাইলে তো আমরা এম্বাসি ফেস করতে পারছি না। তারপরে শুনলাম যে আমাদের ইন্ডিয়ান ভিসা করা লাগবে। ইন্ডিয়ান ভিসা কেন করা লাগবে? যে আমাদের নিউ দিল্লি যেতে হবে, সেখানে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে। আমি তাতেও রাজি। আমার কথা হচ্ছে, আমি যে প্রসেসিং আছে, অ্যাকচুয়াল যে সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্য দিয়ে গিয়ে রোমানিয়া আসবো, তাহলে কমপক্ষে আমি রোমানিয়াতে ভালো থাকবো। তো এটাই হচ্ছিল আমার কথাবার্তা, এটাই হচ্ছিল আমার চিন্তা ভাবনা। ওই জন্য তারা যেটা বলছে আমি কিন্তু সেটা মেনে নিচ্ছি, বা মেনে নিতে আমি বাধ্য। তো এটা কে বললো? এটা কিন্তু ইনফিনিটি এসএম লিমিটেড বলে নাই আমাকে, এটা বললো গোল্ড কেস ইন্টারন্যাশনাল লিমিটেড, মানে আব্দুল বাতেন। তো যাই হোক, আমরা ইন্ডিয়ান ভিসা করার জন্য জমা দিলাম, কারণ আমরা অনেকেই একসাথে ছিলাম। তো আমরা 16 জন জমা দিলাম। 16 জনের মধ্যে 3 জনের ভিসা হলো, পরবর্তীতে আর 2 জনের হয়েছিল। তো 5 জন আমরা হলাম, মানে যে বাতেনের 5 জনের এই ইন্টারভিউ ফেস করার জন্য, মানে অ্যাম্বাসি ফেস করার জন্য, মানে ইন্ডিয়ান ভিসা পেলাম। তো ইন্ডিয়ান ভিসা পাওয়ার পর তারা তো কাহিনী ওখান থেকে শুরু করলো যে আমাদের ফোনটাকে ইন্ডিয়ান ভিসা করেছে। তো যাই হোক, মানে সব কিছুই তো মেনে নিতে হচ্ছে। তো যা আমি মানি নাই। তো তারপর অ্যাম্বাসি ফেস করতে গেলাম 2023 সালের নভেম্বর মাসে গিয়ে আমি অ্যাম্বাসি ফেস করলাম। অ্যাম্বাসিতে গিয়ে দেখছি ইন্ডিয়ান খরচ আমার আবার 6,80,000 না, এখন আর 77,000 টাকা বেশি লাগবে, মানে 7.5 লাখ টাকা লাগবে। তো আচ্ছা ঠিক আছে, যেহেতু মানে বলছে ইউরো রেট বেড়েছে, সেটা আমাকে মেনে নিতে হবে, মানলাম। ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়ার যাওয়া আসার খরচ, থাকা খাওয়ার খরচ সব আমার। যেয়ে দেখছি যে কি, যে অ্যাম্বাসি যে ফিসটা লাগবে, সেই ফিসটাও আমাকে দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া চলে এসেছি, অ্যাম্বাসি ফিস যেহেতু আমার কাছে অনেক টাকা ছিল, কারণ আমি প্রবলেমে পড়লে যেন মোকাবেলা করতে পারি, ওই জন্য টাকা পয়সা নিয়ে গেছিলাম। তো গিয়ে আমি অ্যাম্বাসি ফিস আমি দিলাম, অ্যাম্বাসি ফেস করলাম। আমরা 17 জন টোটাল, ওই এজেন্সি থেকে, মানে পাতি এজেন্সি থেকে, মানে আব্দুল বাতেনের এজেন্সি থেকে, গোল্ড কেস ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে, মানে যার আরেক নাম্বার হচ্ছে 1014, এই এজেন্সি থেকে আমরা কিন্তু 17 জন ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিয়ে 2 জন ভিসা পেলাম। তারপরে কাহিনী শুরু হলো যে আমাদের পাসপোর্ট দিয়ে যখন কালেক্ট করে পাঠালাম, নিয়ে নিল। বলছে এখন 2 লাখ টাকা করে লাগবে, আমরা কন্টাকে আপনাদের এই রোমানিয়ান ভিসা করেছি। আমি বলছি, কন্টাকে যদি রোমানিয়ান ভিসা করেন, তা আমরা 2 জন ভিসা পেলাম, আর বাকি 15 জন কী করলো? কি আপনার কোনো রাগ ছিল ওর জন্য? কেন কন্ট্যাক্ট করলেন না? নর্মালি অ্যাপ্লাই করবেন, 2 জন ভিসা পাইলো, বাকি গেলা ভিসা পাইলো না, 2 জনের উপর দিয়ে মানে ফায়দা লুটবেন? এটা কন্টাকে করেননি। এটা লাস্ট পর্যন্ত এক কথা হলো যে ঠিক আছে, আপনার যে টোটাল কন্ট্যাক্ট আছে ওই টাকা থেকেই মানে আপনি টাকা দিবেন, তবে এখন 2 লাখ টাকা দেওয়া লাগবে। পরে অনেক কথাবার্তা বলে দেখলাম যে না, এদের সাথে পায়রা ওঠা যাবে না, কারণ বন্ধই হয়। তো 2 লাখ টাকা দিলাম, ভাবলাম যে যে টাকাটা দিয়ে রাখবো সেটা একটু থাকবে। তারপর বাংলাদেশ আসলাম। বাংলাদেশ আসার পর আমাদের কিন্তু ভিসার মেয়াদ বাংলাদেশি 3 মাস খাইল, যে এখানে 6 মাস হচ্ছে মানে রোমানিয়ান ভিসার মেয়াদ। প্রথমে 1 মাস খাইলো যে আমরা ম্যান পাওয়ার পাচ্ছি না, তারপর যাই হোক ম্যান পাওয়ার পাইলাম। তারপরে ফ্লাইট দিচ্ছে না, এগোচ্ছে না, না করছে না, এরকম অনেক কথা চললো। তারপর শুনলাম যে আমার দালাল নাকি ওপরের দালালকে ঠিক মতন টাকা পরিশোধ করে না, কিন্তু আমি অলরেডি সকল টাকা পরিশোধ করে দিয়েছি। আবার ওই দালাল নাকি এই আব্দুল বাতেনকে টাকা পরিশোধ করে নাই, মানে গোল্ড কেস ইন্টারন্যাশনাল এজেন্সি যেটা আছে, ওকে টাকা পরিশোধ করে নাই। ওই নাকি ইনফিনিটি টাকা পরিশোধ করে নাই, মানে ঝামেলার উপর ঝামেলা। তো যাই হোক, অবশেষে আমরা ফ্লাইট পাইলাম 2024 সালের মার্চ মাসের 31 তারিখ, না সরি 31 না 30 তারিখ, মানে আমরা 31 তারিখ এসে রোমানিয়াতে পৌঁছলাম। তো যাই হোক আসলাম। তো এজেন্সিতে অনেক ঝামেলা হলো বলতে যত ঝামেলা সব হচ্ছে সাব এজেন্সির সাথে, মানে গোল্ড কেস ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে। 10.5 লাখ টাকা নিবে, না হলে পাঠাবে না, এটা করবে না, ওটা করবে না। দেখো মানে ইন্ডিয়ান খরচ সব মিলে 8.5 লাখ টাকা আমার পড়লো। আমি রোমানিয়া আসলাম। আসার পরে তো এই যে ভিডিও দিয়েছি যে এই কোয়ান্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক বাঙালি রিসিভ করতে এলো, নিয়ে গেল, ছায়া পাসপোর্ট নিয়ে নিল। দেখা গেছে 500 ইউরো করে দে, নাহলে তোরাকে পাসপোর্ট দিতে পারবো না। অনেক খারাপ ব্যবহার করলে পুলিশ প্রশাসনের হেল্প নিলাম।
হেল্প নেওয়ার পরে তো তার কাছ থেকে পাসপোর্ট কালেক্ট করলাম। পাসপোর্ট কালেক্ট করার পরে পুলিশ একটা ডকুমেন্ট নিল, ইমিগ্রেশনে দেখা করলাম। ইমিগ্রেশন তখন আমাকে বলল যে আপনারা এই ডকুমেন্ট নিয়ে নতুন এমপ্লয়ার খুঁজে আপনারা যে কোনো জায়গাতে আবার কাগজপাতি বের করতে পারবেন, সমস্যা নেই। তো ওকে, 1 মাস ওই বেকার অবস্থায় কাটা গেল, মানে রাজধানীতে একটা হোটেলে থাকলাম। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আবার একটা আমার এলাকার বড় ভাইয়ের সাথে দেখা হলো, শ্রদ্ধেয় বড় ভাই। সে বলল যে তুমি যদি আমার সাথে ট্রাইওভার যাও তাহলে সেখানে গিয়ে যদি কাজ করো কনস্ট্রাকশনে 3,000 টাকা ইনকাম করবে, আর যদি ফ্যাক্টরিতে যাও তাহলে আর একটু বেশি ইনকাম করবে। তো আচ্ছা ঠিক আছে, কারণ আমি টাকা পাবো, আমার কাগজপাতিও হবে। আর সেদিন কিন্তু তার বসও আমার সাথে দেখা করে, তার বসের নাম হচ্ছে আলিম। তো সেও আমার সাথে দেখা করলো ফ্লাইওভার। তো দেখা সাক্ষাৎ করে আমার কথা যে ঠিক আছে, তাহলে যখন ডকুমেন্ট হবে তাহলে তার ওখানে যাই। আর বললো যে ডকুমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, আর এত টাকা পাবে। যাই দেখছি যে কাজের কোনো ঠিক ঠিকানা নাই, মাসে তো এত টাকা পাওয়া পসিবলই না, কারণ একদিন কাজ থাকে তো আরেকদিন কাজ থাকে না। আর যেদিন কাজ করবো সেই দিনকার দিন হিসাব করে, তাছাড়া ধরে না, মানে মাসে 2,000 টাকার হিসাব ধরবে আমার, মানে 25 ও 3,000 না, 2,000 টাকার হিসাব ধরবে। যদি আমি 15 দিন কাজ করি, মানে এক কথায় 50% কাজ করি, মানে 26 দিনে মাস তো 13 দিন কাজ করি, তাহলে আমি 1,000 টাকা পাবো। যদি 26 দিন কাজ করি তাহলে আমি 2,000 টাকা পাবো। তো আচ্ছা, সকল কিছু মেনে নিলাম। কেন? আমার ডকুমেন্টের দরকার, কারণ আমার এখানে বৈধ থাকা দরকার। দিয়ে আমি কনস্ট্রাকশনের কাজ শুরু করলাম, সেখানে অনেকদিন কনস্ট্রাকশনের কাজ করলাম। কিন্তু কি, আমি যে মাসের প্রথম দিকে গেলাম ওই কোম্পানিতে গিয়ে দেখলাম যে 9টা লোক আছে, 9টার মধ্যে আমরা 5জন কনস্ট্রাকশনের কাজ করি, 4জন একটা ফ্যাক্টরিতে কাজ করে, মানে সাব কন্ট্রাক্টে অন্য জায়গায় লোক যায়। আর এখানে তো সাপ্লাই কোম্পানি, এটা অনেকেই জানেন। কিন্তু 4জনকে সাপ্লাই সিস্টেমে অন্য একটা কোম্পানিতে দিয়েছিল, দিয়ে তারা ওখানে কাজ করছিল। তাদের কিন্তু পারমিট বাড়ায়নি তখনও, কারণ এটা ছিল যে আলিনার কোম্পানি, আর সে অন্য জায়গাতে কাগজপাতি করে দিয়েছে। তো এটা তো নিয়ম না। তো 15 তারিখের দিকে, মানে মে মাসের 15 তারিখে 3জনকে ধরে নিল। ধরে 30 দিনের নোটিশ দিল, 30 দিনের নোটিশ দিল যে তোরা এখন রোমানিয়া ছাড়বি। তো তাদের কেস লড়া শুরু হলো। 2জনের অলরেডি নেগেটিভ রেজাল্ট চলে এসেছে, তারা পারবে না, তার মানে কেসে হেরে গেল। আর একজনের এখনো পেন্ডিং আছে। আর আমাকে বলেছে যে 26 তারিখ পর্যন্ত, মানে জুনের 26 তারিখ পর্যন্ত দেখা যাক, যদি আমার কোম্পানি ব্লক লিস্টেড মানে না হয়, মানে ব্লক না হয়, তাহলে তোমার পারমিট বাড়াবে, তাছাড়া তোমার পারমিট বাড়াবে না, তুমি অন্য জায়গায় যা কাজ করতে পারবে। এখন করা হয়েছে, যদি এই কোম্পানি ব্লক হয়ে যায় তাহলে তো আমার পারমিট বাড়াচ্ছে না, আমার পারমিট না বাড়ালে আমি ফিঙ্গার দিতে পারছি না, ফিঙ্গার না দিলে আমি আমার টিআরসি পাচ্ছি না। আর আমার যেহেতু অনলাইন করা আছে ওই কোম্পানিতে, আমি অন্য জায়গাতে অনলাইনও করতে পারছি না। আর আমার অলরেডি ভিসার মেয়াদ শেষ। যদি এখান থেকে কোম্পানি ব্লক না হয়, এই কোম্পানি থেকে আমার পারমিট বাড়ায়, তাহলে আমি যদি না বাড়াই তাহলে আমি লিগ্যাল হয়ে গেলাম, আর যদি বের হয় তাহলে তো কপাল, তাহলে লিগ্যাল হলাম। তাহলে বুঝতেই পারছেন যে আমি কতদূর থেকে কতদূর এসেছি, মানে কারা দায়ী আছে। তো যাই হোক, এই কোম্পানিও তো ব্লক খাইবে জানি, কারণ এর আগে একবার ব্লক খেয়েছিল, তারপরেও সংশোধন হয়নি, কারণ টাকার লোভ যার, সে টাকার পিছনেই ছুটবে। তো অনেক কথা বললাম, অনেকেই ভুলভ্রান্তি দেখতেই পারেন আমার, যে অনেক ভুল করেছি। যদি ভুলভ্রান্তি করে থাকি তাহলে ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন। আর যাদের নিয়ে কথা বলেছি তারা যদি ভিডিওটা দেখেন তাহলে পার্সোনালি নেবেন না, কারণ আপনারা যেটা করেছেন সেটাই আমি তুলে ধরেছি, তার বেশি কিছু করিনি, আপনাদেরকে গালিগালাজও করিনি, আপনাদের সাথে উল্টা ব্যবহার করিনি। জাস্ট আমি প্রকাশ করতে চেয়েছি আপনারা যেটা করেছেন এটা অন্য কারোর সাথে করেন না। আর আপনারা যারা রোমানিয়া আসবেন তারা দেখে শুনে বুঝে আসবেন। আমিও দেখে শুনে এসেছিলাম, কিন্তু এরকম প্রবলেমে পড়েছিলাম, কারণ ওই যে রোমানিয়া গেলে ভালো কিছু করতে পারবো একটা মোহের ভিতর ছিলাম। কিন্তু রোমানিয়া এসে দেখলাম যে না, বাংলাদেশ থেকে যে চিন্তা ভাবনা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেটা সত্য হবে না, অনেক কষ্টকর। তো সকল দিকে চিন্তা ভাবনা করে অবশ্যই আসবেন। সকলকে ভালোভাবে চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে রোমানিয়া আসার পরামর্শ দিয়ে, এবং যে সকল এজেন্ট বা এজেন্সি কাজ করেন তাদের কমপক্ষে আমাকে যে বিপদে ফেলেছে এই সকল লোকগুলো, তাদের এরকম বিপদে ফেলেন না, এ অনুরোধ করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকমই ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। বাই বাই, টাটা।